বেশ ভরসা করে টি-20 বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল জাকের আলী অনিককে। বাংলাদেশের মূল দলের হয়ে খেলার প্রথম টি-20 ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে ফেলেছিলেন তিনি। তাই তো প্রত্যাশার পারদ ছুঁয়েছিল আকাশ সমান। কিন্তু প্রত্যাশার আশেপাশেও বিশ্বকাপে জাকেরের বিচরণ ছিল না। সবাই তাই ভেবেই নিয়েছিল তিনি বোধহয় ওভারহাইপড। কিন্তু বাংলাদেশের বর্তমান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কথা মিথ্যে হতে দেননি জাকের। সালাউদ্দিন জাকেরকে রেডি প্রোডাক্ট বলেছিলেন, সেই প্রমাণই রাখলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এখনই অবশ্য পূর্ণতা পেয়ে যায়নি জাকেরের ক্যারিয়ার, তিনি বরং প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন আরও বেশি। সালাউদ্দিন স্যার জাকেরকে টি-20 রেডি প্রোডাক্ট বললেও জাকের প্রমাণ করছেন তিনি সব ফরম্যাটের জন্যই রেডি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রতিটা ম্যাচেই বাংলাদেশের একাদশে ধ্রুব ছিলেন জাকের আলী। না, তিনি বোঝা হয়েছিলেন না, তিনি ছিলেন যোগ্য সেনানী হয়ে। তিনি ফরম্যাটেই অর্ধশতক হাঁকিয়েছেন জাকের। দ্বিতীয় টেস্টেতেও শতকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, যদিও 91 রানেই থামতে হয়েছিল। কিন্তু তার সেই 91 রানের ইনিংসটি বাংলাদেশের টেস্ট জয়ে রেখেছিল গুরুত্বপূর্ণ অবদান। পরিস্থিতি বিবেচনায় ইনিংসটি ছিল ভীষণ কার্যকর। তাছাড়া এই পুরো সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে ধারাবাহিক ব্যাটারও ছিলেন জাকের আলী অনিক। তিনি ফরম্যাট মিলিয়ে মোট 409 রান করেছেন, যার মধ্যে টেস্টে 2 হাফ সেঞ্চুরি সহ মোট 4টি হাফ সেঞ্চুরি রয়েছে জাকেরের নামের পাশে। নিয়মিত রান পেলেও জাকেরের শর্ট রেঞ্জের কিছু সীমাবদ্ধতা রয়েছে। অনেক বেশি লেগ সাইড নির্ভর ব্যাটার তিনি। অফসাইডে তার দুর্বলতা চোখে লাগার মতোই। সেই সাথে সিঙ্গেল বের করতেও তাকে বেশ বেগ পেতে হয়। তবুও দিন শেষে জাকের আলী রান করতে পারেন। এটার কারণ তার মাসল পাওয়ার, হিটিং অ্যাবিলিটির কারণে তিনি তার ল্যাকিংসগুলোকে কাভার করতে পারেন। তাই জাকেরের লঙ্গার ভার্সনে খুব ভালো করার সম্ভাবনা রয়েছে। কারণ টেস্ট ক্রিকেটে আপনার যদি ডিফেন্স সলিড হয়, আপনি লিমিটেড শট নিয়েও উইকেটে টিকে থাকতে পারবেন, স্কোর করতে পারবেন। তাছাড়া টেস্ট ক্রিকেটে বাউন্ডারি লাইনে ফিল্ডার কম থাকাটাও এক্ষেত্রে বড় একটা অ্যাডভান্টেজ। এজন্য জাকেরের খেলার ধরনই তার টেস্ট ক্রিকেটে সফলতার সম্ভাবনা বাড়িয়ে দেয়। ওডিআই ক্রিকেটে তার ক্ষেত্রে বিষয়টা মন্দের ভালো বলতে পারেন। জাকের যেহেতু সিঙ্গেল বের করতে স্ট্রাগল করেন, পাশাপাশি অফসাইডে বড় শট খেলতে পারেন না, এখানে ভালো করতে তার অন্তত 30 থেকে 40টি বল ক্রিজে থাকা লাগবে। তখন বেশি বল মোকাবেলা করতে পারবেন। ফলে বোলারদের করা 20% বল যদি তিনি হিটিং জোনে পান, 6 হিটিং অ্যাবিলিটির কারণে 100-র বেশি স্ট্রাইক রেট মেনটেন করতে পারবেন। টি-20 ক্রিকেটে জাকেরের চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি। এখানে বেশিরভাগ সময় তাকে ক্রিজে এসে মারতে হবে। বিপিএলে তুলনামূলক লো কোয়ালিটির বোলাররা হিটিং জোনে বল দিলেও আন্তর্জাতিক ফিনিশিং রোলে নামলে ভালো প্রতিপক্ষের বোলাররা তাকে ওয়াইড ইয়র্কার দিয়ে অ্যাটাক করবেন। আর আগে নামলেও ওডিআইয়ের মতো মিডল ওভারের মতন ফিল্ড রেস্ট্রিকশন না থাকায় জাকের ডট খেলে বাউন্ডারি মেরে সেটি পুষিয়ে দেওয়ার সম্ভাবনাও কমে যাবে। তাই টি-20তে দীর্ঘমেয়াদে সফল হতে হলে জাকেরের সিঙ্গেল বের করার সক্ষমতা বাড়াতে হবে। আর অফসাইডে না মারতে পারলেও সোজা বাউন্ডারিতে মারতে হবে, অর্থাৎ লং অন আর লং অফ ক্লিয়ার করার মতন পাওয়ার হিটিং অ্যাবিলিটি বাড়াতে হবে। পৃথিবীর অনেক বড় বড় পাওয়ার হিটারও অফসাইডে দুর্বলতা নিয়েই সফল হয়েছেন। উদাহরণ হিসেবে বর্তমানে রহমান পাওয়েলকে দেখতে পারেন। তিনি কিন্তু তার ওয়াইড অফ স্ট্যাম্পের বলগুলো গায়ে জোরে সোজা বাউন্ডারি ছাড়া করতে পারেন। তাই জাকেরের জন্য ইন দ্য লং রান বেস্ট ফরম্যাট টেস্ট ক্রিকেট হতে চলেছে। চালিয়ে নেওয়ার মতন ফরম্যাট হতে পারে ওডিআই। আর টি-20 ক্রিকেটে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা।